কিছু আউলা ঝাউলা কথা বলতে আসলাম। হ্যাঁ, এই আউলা ঝাউলা কথায় আসলে অনেক ধরনের ভুলভ্রান্তি থাকতে পারে। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কেমন? আসলে কথাগুলো বলতাম না, কিন্তু একই দিনে আজকে দুটো ঘটনা, একই ঘটনা ঘটে যাবার কারণে মনে হলো যে মানে যে বিষয়ের উপর ঘটনাটা ঘটলো, সেই বিষয়টা নিয়ে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। যে কথাগুলো বলবো সেগুলো অবশ্যই আমার কাছে গুরুত্বপূর্ণ। কিন্তু এই কথাগুলো আপনাদের কাছে গুরুত্বপূর্ণ কিনা সেটা আসলে নির্ভর করবে নিতান্তই আপনাদের উপর। হ্যাঁ? যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে কথাগুলোকে একটু গুরুত্ব দেবেন আপনাদের জীবনে। আপনাদের এই কথাগুলোকে গুরুত্ব দিলে আপনার যে ভবিষ্যৎ প্রজন্ম আছে তাদের জন্য কাজে দেবে আমার বিশ্বাস। বিষয় হচ্ছে প্রতিযোগিতা, বিশেষত সাংস্কৃতিক প্রতিযোগিতা। আজকে সকালের দিকে মানে ঘুম থেকে উঠেই কিছুক্ষণ বাদে ফেসবুকে একটা পোস্ট দেখলাম আমার খুব কাছের এক বড় আপুর। তার সন্তান কবিতা আবৃত্তি করেন। তার সেই সন্তান উপজেলা পর্যায়ে একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং তার সন্তানকে সেখানে তৃতীয় করা হয়েছে। তার সন্তানকে আমি চিনি, শিশু সন্তান, তার সন্তানটিকে আমি চিনি, আপনারা চেনেন, বাংলাদেশের সিংহভাগ মানুষই চেনে তাকে আবৃত্তি শিল্পী হিসেবে। এবং একই সঙ্গে পশ্চিম বাংলাতেও যারা কবিতা চর্চা করেন, আবৃত্তি শুনতে পছন্দ করেন, কবিতা পড়তে পছন্দ করেন, আমার মনে হয় তারাও প্রত্যেকেই তাকে চেনে। হ্যাঁ, মেয়েটি যে শুধুমাত্র মানে কণ্ঠেই ভালো আবৃত্তি করে তা নয়, তার মা নিজেও আবৃত্তি চর্চা করেন ভালো, এবং মেয়েটিকেও তিনি সেভাবেই গড়ে তুলেছেন। তো তার মা আসলে বিচারকদেরকে একটু প্রশ্নবিদ্ধ করবার চেষ্টা করেছেন, হালকাভাবে, সেটা আক্রমণাত্মক নয়। তিনি জানতে চেয়েছেন যারা আসলে এই বিচার কার্যটি করেছে তারা তারা আসলে কেমন বিচারক, সেটা আসলেই জানাটা জরুরি। যা হোক, ওই আপুর গল্পটা ওই পর্যন্ত রাখলাম, সেটাতে আর এগোচ্ছি না। আর একটা ঘটনা ঘটলো সেটা হচ্ছে বিকেলের দিকে সম্ভবত আরেকজন আপু, তিনিও খুব কাছের একজন আপু, তিনি হচ্ছে একটা ভিডিও পাঠালেন। সেখানে তার ছেলে বিভাগীয় পর্যায়ের একটা প্রতিযোগিতায় পার্টিসিপেট করেছে। সেখানে তার ছেলেটিকেও আমি চিনি, আপনাদের মধ্যেও হয়তো অনেকেই চেনেন তাকে। সে দুর্দান্ত আবৃত্তি করে, বয়সের তুলনায় যথেষ্ট ভালো কবিতা আবৃত্তি করে এবং খুব ভালো দখল তার আবৃত্তিতে। তো সেই বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় তার ছেলেটিকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, প্রথম করা হয়েছে আর একজনকে। তো যাকে প্রথম করা হয়েছে তার ছেলের কবিতার আবৃত্তিটাও আমি শুনলাম, যাকে প্রথম করা হয়েছে তার কবিতার আবৃত্তিটাও শুনলাম। মানে আমার কাছে ব্যক্তিগত জায়গা থেকে যেটা মনে হয়েছে, মানে আবৃত্তি বলতে আমি যতটুকুন বুঝি, আমার বোধ বা মনন যতটুকুন যা আমাকে বলে, সেই জায়গা থেকে আমি যেটি দেখলাম যে মেয়েটি ছেলেটির থেকে, মানে দুঃখিত বলেই ফেললাম আর কি, মেয়েটি যাকে প্রথম করা হয়েছে সে ছেলেটির থেকে যথেষ্ট 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 পিছিয়ে, নির্মাণে, উচ্চারণে, প্রক্ষেপণে, সমস্ত দিক থেকে পিছিয়ে। যাকে প্রথম করা হয়েছে তিনি যে কবিতাটি আবৃত্তি করেছেন, সেই কবিতার ভাব থেকে শুরু করে, বিষয় থেকে শুরু করে, মানে তিনি একটা কবিতা আবৃত্তি করছেন, সেটা আসলে, কবিতা তো আসলে বুঝে বুঝে পড়তে হয়, আপনি আপনি অনুভব করতে পারছেন না আসলে তিনি আপনাকে কি বোঝাতে চাইছেন। ঠিক আছে, কিন্তু তারপরেও তাকে প্রথম করা হয়েছে। এবং যাকে প্রথম করা হয়েছে তিনি তিনি তার 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 অংশগ্রহণে প্রথম যে শব্দটি উচ্চারণ করেছিলেন, সেই শব্দটিও অত্যন্ত জঘন্য রকমভাবে ভুল উচ্চারণ করেছিলেন। এরপরও আসলে আমার ব্যক্তিগত বিচারের জায়গা থেকে তো আমি কথা বলতে পারি না। তখন আমার কাছে মনে হলো কি, যে আমার থেকেও তো আরো অনেক ভালো বোদ্ধা থাকতে পারেন, যারা বিচার কার্যে যারা ছিলেন তারাও নিঃসন্দেহে আমার থেকে অবশ্যই অনেক ভালো বোদ্ধা, তারা ভালো বোঝেন। এবং এছাড়াও তো আরো অনেক ভালো বোদ্ধা থাকতে পারেন যারা নিজেরা ভালো আবৃত্তি করেন এবং আবৃত্তি ভালো বোঝেন। আমি করলাম কি, ওই একই ভিডিওটা প্রায় 10-15 জনকে আমি পাঠালাম। মজার বিষয় হচ্ছে এখন পর্যন্ত আমাকে বোধহয় 13 জনের মতন রিপ্লাই করেছে টেক্সটে। 13 জনই ছেলেটির পক্ষে মত দিয়েছে, 13 জনই। এবং তারা প্রত্যেকেই যাকে প্রথম করা হয়েছে তার থেকে ছেলেটিকে অনেক 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 দূরে এগিয়ে রেখেছে, অনেক দূর। তাহলে আদতে বিচার কার্যে আসলে কি ঘটল, কি হলো, সেটা ওই যে প্রথম যে গল্পটা বললাম আপুর মেয়ের কথা, সেখানেই বা কি ঘটল? এখানে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতাতে মানে এখানেই বা কি ঘটল, কি ঘটে, অতীতে কি ঘটত এবং ভবিষ্যতে কি ঘটবে, বাংলাদেশের প্রেক্ষাপটে এটা খুব সহজেই অনুমেয়। আমরা নিজেরাও এগুলো ফেস করেছি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আসলে জীবনে খুব বেশি প্রতিযোগিতায় অংশগ্রহণ করিনি।
হাতে গোনা দু একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি, অংশগ্রহণ করবার আসলে সুযোগই হয়নি। তো ভবিষ্যতেও কি ঘটবে এটা খুব সহজেই অনুমেয়, কারণ এটা হচ্ছে বাংলাদেশ। তো আমার কাছে আমি আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আপনাদেরকে বলবো, আপনারা যারা অভিভাবক আছেন, আমি আপনাদেরকে বলবো যে আপনারা না বিশেষত সাহিত্য সাংস্কৃতিক যে প্রতিযোগিতাগুলো, এই প্রতিযোগিতাগুলো আপনারা এড়িয়ে চলুন এবং চেষ্টা করুন আপনার সন্তানকে এই সমস্ত জায়গা থেকে দূরে রাখবার জন্য। কেন? আসলে আপনার সন্তানের মেধা, যোগ্যতা বা সক্ষমতা প্রমাণ করবার জন্যে একটা প্রতিযোগিতা আসলে খুব বেশি জরুরি নয়। আপনার সন্তানকে প্রমাণ করবার জন্য যে প্রতিযোগিতাতেই অংশগ্রহণ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনার সন্তান যদি ভালো আবৃত্তি করেন, ভালো নাচ করেন, ভালো গান করেন, তাহলে তাকে যে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দিন। আর এখন তো মানে প্রযুক্তি চলে এসেছে, চাইলে আপনি আপনার নিজের ঘরেই নিজেরই একটা মঞ্চ তৈরি করতে পারেন, এবং এটা ইতোমধ্যে প্রত্যেকেই করছে, সেটাই করুন না। আপনার সন্তানের মেধাটাকে আপনি সেভাবেই মানুষের কাছে পৌঁছে দিন। আপনি বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করাতে পারেন, সেখান থেকে সে সাহস পাবে, সেখান থেকে সে অনুপ্রাণিত হবে। আপনি সোশ্যাল মিডিয়া করতে পারেন, আপনি ঘরে বসেই প্রযুক্তি ব্যবহার করে আপনার সন্তানের মেধাটাকে বিভিন্ন জায়গায় পৌঁছে দিতে পারেন, সেখান থেকে সে অনুপ্রাণিত হবে, উৎসাহিত হবে। এর জন্য কোনো প্রতিযোগিতায় আসলে অংশগ্রহণ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনার ঘরে দু চারটে 10টা 15টা 20টা ক্রেস্ট থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এই সমস্ত ক্রেস্ট, সনদপত্র, এগুলো আসলে বাংলাদেশে কোনো কাজে লাগে না। আমার আছে, আমার সার্টিফিকেট আছে, আমার ক্রেস্ট আছে, আমি যতটুকুন যা পেয়েছি, এগুলো আদতে কোনো কাজে লাগে না। যে সমস্ত জিনিস আপনার কোনো কাজে লাগবে না, আপনি সে সমস্ত জিনিসের পেছনে কেন ছুটবেন? ছুটে কোনো লাভ নাই, আদতে ক্ষতি আছে। দেখুন, একটা প্রতিযোগিতার কথা আমি বলি। ধরুন যে একটা বিষয়ের প্রতিযোগিতা চলছে, সেখানে আপনার সন্তান সহ 1500 জন অংশগ্রহণ করেছে, সেখানে চ্যাম্পিয়ন হচ্ছে একজন, তাহলে বাকি যে 1499 জন আছেন তারা কিন্তু কোনো স্থান করে নিতে পারছে না। ফলশ্রুতিতে যেটা হচ্ছে, বাকি 1499 জন কিন্তু হতাশ হচ্ছেন, এবং এই যে সেখানে কোনো স্থান করে নিতে না পারার যে ব্যর্থতা, এটা কিন্তু আপনাদের ওই সন্তানদের বা ওই 1499 জনের মগজে, মননে, বোধে খুব জঘন্য রকম একটা নেতিবাচক প্রভাব ফেলছে, এবং এই প্রভাবটা আসলে কিন্তু ভবিষ্যতের জন্য তার জন্য খুবই খুবই হুমকি স্বরূপ হবে, ক্ষতিকর হবে। এবং আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে আপনার সন্তান যে ধরেন যে কোনো প্রতিযোগিতায় একদম ধারাবাহিকভাবে প্রচুর প্রচুর সংখ্যক পুরস্কার পেয়েছে, এগুলো আসলে না খুব একটা কাজে দেয় না। স্বাভাবিকভাবে যেটা হয় যে একটা ছেলে ইন্টার কমপ্লিকেটেড হয়ে যাওয়ার পর যেটা হয়, সে আসলে তার পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। ওই অতীতে সে গান করতো, নাচ করতো, বা একটা মেয়ে অতীতে গান করতো, নাচ করতো, আবৃত্তি করতো। সিংহভাগ ছেলে মেয়েই আসলে মানে ইন্টার কমপ্লিকেটেড হয়ে যাওয়ার পর ওই পুরনো চর্চাগুলোতে আর ফিরে যায় না, যে কারণে ওই ক্রেস্ট, ওই সনদ, এগুলো আর খুব একটা কাজে দেয় না। এরপর ধরুন যে আর যে সমস্ত সন্তানেরা ওই মানে অতীতে যে চর্চাগুলো করতো, যে চর্চাগুলো করে অনেকগুলো পুরস্কার পেয়েছে, তারা যখন ইন্টার কমপ্লিকেটেড হয়ে একটা ইউনিভার্সিটিতে ভর্তি হবার পর তখনও যখন চর্চার সঙ্গে যুক্ত থাকে বা নিজেকে বিকশিত করবার চেষ্টা করে, তখনও কিন্তু ওই সনদ বা ওই পুরস্কার আসলে খুব একটা কাজে দেয় না। হ্যাঁ, কারণ যখন সে আরেকটু জাতীয়ভাবে চর্চা করবার চেষ্টা করে, আরেকটু বড় প্ল্যাটফর্মে চর্চা করবার চেষ্টা করে, এখানে এসে না সে আসলে দিশে পায় না। হ্যাঁ, সে দেখে যে সে এখানে জায়গা করে নিতে পারছে না, এবং এখানে এত নোংরা পলিটিক্স হয়, এত নোংরা রাজনীতি হয়, যে তার মেধা থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে যে তাকে কেউ চিহ্নিত করছেই না। হ্যাঁ, একে তো সে এই জায়গা থেকে হতাশায় ভুগছে, আবার যখন তার মনে পড়ছে, হায় আমি এতগুলো পুরস্কার পেয়েছি, কিন্তু তা সত্ত্বেও ঢাকায় এসে এখানে আমাকে একটা ছোট্ট মঞ্চে পর্যন্ত কবিতা পড়তে দেয়া হচ্ছে না, বা আমাকে এখানে এইভাবে ব্যবহার করছে, আমার মেধাটাকে সঠিকভাবে বিকশিত করবার সুযোগ দেয়া হচ্ছে না, তখন সে আরও বেশি হতাশায় ভোগে। ফলশ্রুতিতে আপনি যদি সার্বিকভাবে বা সামগ্রিকভাবে চিন্তা করে দেখেন, এই প্রতিযোগিতার ফলাফলটা ওই ক্রেস্ট পর্যন্ত, ওই সনদ পর্যন্ত, ওই সাময়িক এবং খুবই স্বল্প সময়ের জন্যে একটু আনন্দ পর্যন্ত। এরপর বাকি পুরো জীবন জুড়ে মানে এটার প্রভাবটা আসলে আমি কোনোভাবেও ইতিবাচক দেখি না। যথেষ্ট নেগেটিভ, যথেষ্ট মানে নেতিবাচক প্রভাব, আদতে খুব একটা কাজে দেয় না এগুলো। চর্চা করবার জন্য প্রতিযোগিতা করবার প্রয়োজন নেই, চর্চা করবার জন্য পুরস্কারের প্রয়োজন নেই, চর্চা করবার জন্য নিজেকে বিকশিত করবার জন্যে আসলে মানে কোনো ক্রেস্টের পেছনে দৌড়াবার প্রয়োজন নেই। আপনি এবং আপনার সন্তানকে আপনি যদি বিকশিত করবার চান,
করতে চান আর কি, আপনি যদি আপনার সন্তানকে এই সুকুমার চর্চার সঙ্গে জড়িয়ে রাখতে চান, চর্চাটা আপনি চর্চা করালেই হয়ে যাবে। তার জন্য আসলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে না। এবং যখন আপনি তাকে চর্চার মধ্যে দিয়ে তার মননটা, তার বোধটাকে সঠিকভাবে গড়তে পারবেন, তখন দেখবেন যে শত শত মানুষ চাইলেও তাকে আটকাতে পারবেন না। এবং এই সমস্ত প্রতিযোগিতায় অমুক এতটা স্বর্ণপদক পেল, তমুক ততটা রৌপ্য পদক পেল, অমুক এই ক্রেস্ট পেল, তমুক সেই ক্রেস্ট পেল, এগুলো আসলে তখন আপনার সন্তানের মগজে খুব একটা ইফেক্ট ফেলবে না, কোনো রকম ইফেক্টই ফেলবে না, কোনো রকম ইফেক্ট ফেলবে না। যা হোক, এই প্রতিযোগিতার বিষয়ে আসলে আমার অনুরোধ, আপনারা যারা অভিভাবক আছেন, আপনাদের সন্তানটিকে আপনাদের ব্যক্তিগত ভালো লাগার স্বার্থে আপনাদের সন্তানটিকে আসলে হাতিয়ার বানাবেন না দয়া করে। হাতিয়ার বানিয়ে তার 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 শৈশব, তার কৈশোরের সময়টা, এই রঙিন চমৎকার সময়গুলোকে নষ্ট করবেন না। হ্যাঁ, মানে এমনিতেই তো পড়াশোনার একটা চাপ আছে এই সময়, মানে এই পড়াশোনার চাপের উপর এতগুলো বইয়ের বোঝার উপর আবার আর একটা প্রতিযোগিতার, আরও 10টা প্রতিযোগিতার ভার আসলে কাঁধের মধ্যে তুলে দেয়া। মানে মানুষ সুকুমার বৃত্তির চর্চাটা কেন করে? যাতে করে এই সমস্ত বাধাগুলো থেকে, এই সমস্ত বোঝাগুলো থেকে নিজেকে একটু হালকা করতে পারে। কিন্তু আমরা অভিভাবকেরা কি করি? তাদেরকে বিভিন্ন প্রতিযোগিতায় দিয়ে দিয়ে উল্টো আরো তাদের বোঝাটাকে আরো দ্বিগুণ ভারী করে দিই। কি প্রয়োজন নিজ হাতে নিজের সন্তানের শৈশবটাকে, কৈশোরটাকে আসলে এইভাবে নষ্ট করবার? আপনি আপনার সন্তানকে প্রকৃতির কাছে নিয়ে যান, মাটির কাছে নিয়ে যান। এই সুকুমার বৃত্তির যে চর্চা, এই চর্চার যে নির্যাস, সেটা তাকে উপভোগ করতে দেন। তার জন্য প্রতিযোগিতা জরুরি নয়, কোনোভাবেই নয়। যা হোক, আমার মনে হয় যে যতটুকুন বলেছি অনেক বলে ফেলেছি। যদি আপনারা এতটুকুনো বুঝতে পারেন আসলে আমি কি বোঝাতে চেয়েছি, অনেক আউলাঝাউলাভাবে বলে ফেলেছি, ভুল ভ্রান্তি থাকতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিন্তু আমার যে মূল বক্তব্য যেটা আমার মনে হয় যে আপনারা একটু হলেও বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন, আমার অনুরোধ থাকবে আপনারা দয়া করে আপনাদের সন্তানের মানে যে সময়টা সে অতিবাহিত করছে, শৈশব কৈশোর, এই সময়গুলোকে নষ্ট করবেন না, প্লিজ নষ্ট করবেন না। সুস্থ সুন্দর থাকুন, সুস্থ ধারার সংস্কৃতি চর্চার সঙ্গে থাকুন।